হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, আর এই ভিডিওতে আজকে হওয়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টের সম্পূর্ণ রিভিউ করব। জানাবো সকল ভালো এবং মন্দ দিকগুলো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচ হিসেবে আমরা ড্রু ম্যাকইন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। এই ম্যাচ নিয়ে আমাদের যেরকম সম্ভাবনা ছিল সেরকম কিন্তু হয়নি। এর মানে এটা না যে এই ম্যাচের রেসলিং কোয়ালিটি খারাপ ছিল। এই ম্যাচের রেসলিং কোয়ালিটি ভালো ছিল, তবে এই ম্যাচের এন্ডিং কিংবা এই ম্যাচের রেজাল্ট নিয়ে আমাদের যেরকম সম্ভাবনা ছিল তার কিছুই কিন্তু এই ম্যাচের মধ্যে হয়নি। এর জন্যই কিন্তু আমি বলি যে ট্রিপল এইচ এর সময় ট্রিপল এইচ যতই সম্ভাবনা দেখাক না কেন, আমাদের কিন্তু প্রত্যাশা রাখলে চলবে না। যখনই আমরা কোনো শো নিয়ে কোনো ম্যাচ নিয়ে অনেক বেশি প্রত্যাশা রেখেছি তখনই কিন্তু আমাদেরকে বোকা হতে হয়েছে। তো যাই হোক, এই ম্যাচটা শুরু হবার আগেও কিন্তু এই ম্যাচের ইন্ট্রোডিউস নিয়ে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা করেছে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার। নরমালি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের ইন্ট্রোডিউস হচ্ছিল, ড্রু ম্যাকইন্টায়ার লিলিয়ান গার্সিয়াকে বলে যে দেখো, আমার নাম অ্যানাউন্স করার আগে আমার নামের আগে বলতে হবে রিয়েল আমেরিকান ড্রিম। আর এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি বলতে হয়েছে লিলিয়ান গার্সিয়াকে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার তাকে বলতে বাধ্য করেছে। তো ইন্ট্রোডিউস পালা শেষ হলে অফিসিয়ালি ড্রু ম্যাকইন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু ফানি মুভমেন্ট দেখতে পেয়েছি, যেটা কিন্তু এই ম্যাচকে অনেক বেশি ইন্টারেস্টিং করে। তো যাই হোক, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু কর্ডি রুডস ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করতে শুরু করে। ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু ফাইট ব্যাক করে। আর এই ম্যাচের শুরুতেই কিন্তু আমরা একটা ফানি মোমেন্ট দেখতে পেয়েছি। তো বিষয়টা হলো, ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু একটা পর্যায়ে কর্ডি রুডসকে রিফারির উপরে ধাক্কা দেয়, আর কর্ডি কিন্তু রিফারির উপরে গিয়ে পড়ে। তো ড্রু ম্যাকইন্টায়ার রিফারিকে বলতেছিল, দেখো কর্ডি তোমাকে টাচ করে নিয়েছে, তোমার উপরে অ্যাটাক করার জন্য গিয়েছে, তুমি ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ করে দাও। আর এই ম্যাচের স্টিপুলেশনই এরকম ছিল যে কর্ডি যদি কোনো কারণে এই ম্যাচটা শেষ করে বা এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয় কর্ডি রুডসের জন্য, তাহলে কিন্তু কর্ডিকে তার টাইটেলটা ড্রপ করতে হবে, ড্রু ম্যাকইন্টায়ার হবে নতুন চ্যাম্পিয়ন। তো এর জন্য কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচের মধ্যে অনেকগুলা চিটিং করেছে, মানে চিটিং করার চেষ্টা করেছে, যদিও সেগুলা সাকসেসফুলি এক্সিকিউট হয়নি। তবে এই বিষয়গুলা কিন্তু এই ম্যাচটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে। তবে রেফারি কিন্তু শুরুতেই এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ করে না, কারণ আমরা সকলেই জানি যে এই ম্যাচটা কিন্তু এভাবে শেষ হবে না। তো এরপরে দুজনের মধ্যে আবারও ফাইটিং স্টার্ট হয়ে যায়। কখনো ড্রু ম্যাকইন্টায়ার এবং কখনো কর্ডি একে অপরের উপরে ডমিনেট করতে শুরু করে। আমরা ব্যাক টু ব্যাক ফাইট দেখতে পেয়েছি দুজনের মধ্যে। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কর্ডি রুডসের উপরে ডমিনেট করে তাকে কিন্তু রিং সাইডে নিয়ে যায়। আর নট অনলি রিং সাইডে নিয়ে যায়, তাকে কিন্তু অডিয়েন্সদের মধ্যে গিয়ে রেখে আসে, মানে একটা কাউন্ট আউট করার চেষ্টা করে। যদি কাউন্ট আউট সাকসেসফুল হয়ে যায় তাহলে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু নতুন চ্যাম্পিয়ন হবে। এটাই কিন্তু এই ম্যাচের স্টিপুলেশন। তবে কর্ডি কিন্তু ফাইট ব্যাক করে, সে কিন্তু অডিয়েন্সদের মধ্যে থেকে কাউন্ট আউট শেষ হবার আগে সে কিন্তু রিং এর মধ্যে চলে আসে। এরপরে কর্ডি কিন্তু ফাইট ব্যাক করে, দুজনের মধ্যে আমরা আবারও ফাইট দেখতে পাই। কর্ডি রুডসের কাছ থেকে আমরা তার সিগনেচার এলবো দেখতে পাই, ড্রু ম্যাকইন্টায়ারের কাছ থেকে আমরা স্পাইন বাস্টার দেখতে পাই, এমনকি পাওয়ার বমও কিন্তু সে কর্ডিকে হিট করে। এরপরে সে পিন করে। তবে ম্যাচটা কিন্তু শেষ হয় না, কারণ এত দ্রুত কিন্তু এই ম্যাচটা শেষ হবে না, এটা আমরা সকলেই জানি। এরপরে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু আবারও কর্ডিকে মারতে থাকে এবং একটা পর্যায়ে সে কিন্তু রিং সাইডে গিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা নিয়ে আসে এবং রিং এর মধ্যে নিয়ে এসে সেটা কিন্তু কর্ডিকে দেয় এবং কর্ডিকে দিয়ে বলে যে এই নে টাইটেল এবং এটা দিয়ে আমাকে মার। কারণ কর্ডি যদি টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে মারে তাহলে কিন্তু এই ম্যাচটা শেষ হবে এবং ড্রু ম্যাকইন্টায়ার হবে নতুন চ্যাম্পিয়ন। আমরা কিন্তু 2-3 সপ্তাহ আগে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম। সেই ম্যাচের মধ্যে কিন্তু কর্ডি টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করেছিল। সেই সময় কিন্তু ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে গিয়েছিল। তবে আজকে যদি এরকম ভাবে ম্যাচটা শেষ হয় তাহলে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু নতুন চ্যাম্পিয়ন হবে। তো এর জন্য কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার টাইটেলটা কর্ডিকে দিয়ে বলে যে এই নে টাইটেল, এটা দিয়ে আমাকে মার। তবে কর্ডি রুডস বোকা হলেও এতটা বোকা নয় যে সে টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে মারবে এবং ম্যাচটা এভাবে শেষ করবে। তো সে কি করে, টাইটেলটা রেফারিকে দিয়ে দেয়। সে যখন টাইটেলটা রেফারিকে দিয়ে দেয়, এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় ম্যাকইন্টায়ার এবং সেই সময়ই কিন্তু একটা ক্লেইমর হিট করে দেয় কর্ডিকে। তবে প্রথম ক্লেইমরে কিন্তু ম্যাচটা শেষ হয় না, যদিও এখানে ড্রু ম্যাকইন্টায়ার পিন করে, তবে কর্ডি কিন্তু কিক আউট করে নেয়। এই ম্যাচটা কিন্তু কন্টিনিউ হতে থাকে।
এরপরে এই ম্যাচের মধ্যে আমরা একটা ভয়ঙ্কর স্পট দেখতে পাই। তো বিষয়টা হলো ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রোডস কিন্তু ফাইট করতেছিল, আর কডি কিন্তু রোপ ধরে রিং সাইডে দাঁড়িয়েছিল। ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু এসে কডিকে পুশ করে, একটা পাঞ্চ করে বা কিক করে, যার কারণে কডি কিন্তু উড়ে গিয়ে অ্যানাউন্সার টেবিলের উপরে পড়ে এবং অ্যানাউন্সার টেবিলটাও ভেঙে যায়। তো এটা কিন্তু এই ম্যাচের মধ্যে সব থেকে ভয়ঙ্কর স্পট ছিল। যদি একটু উলট পালট বা একটু কম বেশি হতো তাহলে কিন্তু কডি ইনজোর্ড হতে পারতো। তো এই মুভটা কিন্তু বেশ ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এরপরে অবশ্য কডি রিং এর মধ্যে আসে, সে ফাইট ব্যাক করে। কডি রোডসের কাছ থেকে আমরা সুপার কাটার দেখতে পাই, ড্রু ম্যাকইন্টায়ারও ফাইট ব্যাক করে, দুজনের মধ্যে আমরা ফাইটিং দেখতে পাই। আর দুজনের মধ্যে এবার যখন ফাইট হয়, এই ফাইটের মধ্যে কিন্তু রেফারি পড়ে যায়, রেফারি কিন্তু চিপায় পড়ে সে কিন্তু ডাউন হয়ে যায়। আর এ ফাঁকে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার মনে করে যে এটা একটা সুযোগ, সে কিন্তু আবারও টাইটেলটা রিং সাইড থেকে নিয়ে আসে। টাইটেল নিয়ে এসে সে কডি রোডসের উপরে অ্যাটাক করার জন্য যায়, তবে সে কিন্তু সাকসেসফুলি অ্যাটাক করতে পারে না, বরং কডি রোডস কিন্তু কাউন্টার করে দেয় এবং সেই টাইটেলের উপরেই কিন্তু একটা ডিডি হিট করে। এরপরে সে ড্রু ম্যাকইন্টায়ারকে ক্রস রুটস হিট করে, তারপরে সে পিন করে এবং সাকসেসফুলি সে তার টাইটেলটা রিটেইন করে নেয়। কডি রোডস কিন্তু আবারও ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিয়েছে। আর আমরা এই ম্যাচটা নিয়ে কি ভাবতেছিলাম যে এই ম্যাচের শেষে আমরা দেখতে পাবো যে র্যান্ডি অর্টন আসবে, র্যান্ডি অর্টন এসে কডি রোডসের উপরে অ্যাটাক করবে, যার কারণে কডি এই ম্যাচের মধ্যে যেতে পারবে না, ড্রু ম্যাকইন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হবে। র্যান্ডি অর্টন ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। আরো কত কি সম্ভাবনা ছিল এই ম্যাচের এন্ডিং নিয়ে, তবে আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তার কিচ্ছু এই ম্যাচের মধ্যে হয়নি, নর্মাল একটা এন্ডিং হয়েছে। বলা যায় শুধুমাত্র চিটিং করেই কডি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়েছে। যদিও চিটিংটা ড্রু ম্যাকইন্টায়ার করতে চেয়েছিল, তবে সেটা কিন্তু কডি রোডস করেছে এবং সে কিন্তু তার টাইটেলটা ধরে রেখেছে। এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্র্যাটন এবং জেড কার্গেলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের রিভিউ করলে এটা কিন্তু এক লাইনে শেষ করা যায়, তবে এক লাইনে শেষ করব না। এই ম্যাচের মধ্যে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সে সকল বিষয় নিয়ে কথা বলবো। তো বিষয়টা হলো দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। বলা যায় এটা একটা স্কোয়াশ ম্যাচ ছিল। এই ম্যাচের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জেড কার্গেল কিন্তু টিফনির উপরে ডমিনেট করেছে। দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়, আর ম্যাচের শুরু থেকেই কিন্তু জেড কার্গেলের টার্গেট ছিল টিফনির ইনজোর্ড পা। সে কিন্তু টিফনি স্ট্র্যাটনের ইনজোর্ড পাকে টার্গেট করে বারে বারে সেটার উপরে অ্যাটাক করতেছিল। তাছাড়াও কিন্তু এই ম্যাচের মধ্যে জেড কার্গেলের কাছ থেকে আমরা পিওর ডমিনেন্স দেখতে পেয়েছি। সে কিন্তু টিফনিকে ধরে রিং এর এ পাশ থেকে ও পাশে ছুঁড়ে ফেলতেছিল, ও পাশ থেকে এ পাশে ছুঁড়ে ফেলতেছিল, মানে ডমিনেন্স বলতে যা বোঝায় সেটা কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। এই ম্যাচের মধ্যে আমরা জেড কার্গেলের কাছ থেকে চোক স্ল্যাম দেখতে পেয়েছি। আর তাছাড়া এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে, মানে সিকোয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করে। কয়েক সপ্তাহ আগে জেড কার্গেল যেভাবে ইনজোর্ড হয়েছিল, তো সেটা কিন্তু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে জেড কার্গেল, সেভাবেই কিন্তু স্টিল স্টেপের উপরে টিফনিকে মারতে যায়। তবে টিফনি কিন্তু কাউন্টার করে, আর কাউন্টার করে সে কিন্তু একটা সোয়ান্টনও হিট করে। তবে এটা কিন্তু জেড কার্গেলকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। জেড কার্গেল কিন্তু আবারও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। মাল্টিপল টাইম আমরা স্ল্যাম দেখতে পেয়েছি জেড কার্গেলের কাছ থেকে, এমনকি মাল্টিপল টাইম পাওয়ার বোমও আমরা দেখতে পেয়েছি জেড কার্গেল টিফনিকে হিট করেছে। এবং শেষে গিয়ে জেড কার্গেল তার ফিনিশার হিট করে টিফনিকে, জেড হিট করে সে কিন্তু টিফনিকে পিন করে এবং সে এই ম্যাচটা জিতে যায়। সে হয় নতুন ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়ন। এখনো পর্যন্ত যে দুইটা ম্যাচের ব্যাপারে কথা বলেছি এবং আমি উইনার প্রেডিকশন ভিডিওতে যাদেরকে উইনার বলেছিলাম তারাই কিন্তু আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ম্যাচগুলো জিতেছে। আমার প্রেডিকশন ভিডিওটা কিন্তু 100% সঠিক ছিল। আমি যাকে যাকে উইনার বলেছি তারাই কিন্তু আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জিতেছে। এরপর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাই পেন্টা, রুসেভ এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে। এটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল, এনজয়েবল একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে কিন্তু ডমিনিক মিস্টিরিও আমাদেরকে বেশ ভালো এন্টারটেইন করেছে। বলা যায় যে ডমিনিক মিস্টিরিওর প্রত্যেকটা ম্যাচ কিন্তু এখন অনেক বেশি এনজয়েবল। তো যাই হোক, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরুতেই কিন্তু পেন্টা ডমিনিক মিস্টিরিওর উপরে অ্যাটাক করে, এরপরে রুসেভ কিন্তু এসে আবার ডমিনিক মিস্টিরিওর উপরে অ্যাটাক করে। পেন্টা এবং রুসেভের মধ্যে কিন্তু আমরা ফাইট দেখতে পাই যে কে গিয়ে ডমিনিক মিস্টিরিওকে মারবে। তো একবার পেন্টা, একবার রুসেভ, একবার পেন্টা, একবার রুসেভ, এভাবেই কিন্তু ডমিনিক মিস্টিরিওকে মারতেছিল। এরপরে অবশ্য রুসেভ এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। এরপরে আমরা তিনজনের মধ্যে ফাইটিং দেখতে পাই। তবে ডমিনিক মিস্টিরিওকে কিন্তু এই ম্যাচের মধ্যে আমরা ফাইট একটু কম করতেই দেখতে পেয়েছি। সে কিন্তু বেশিরভাগ সময় রিং সাইডেই ছিল, মানে রিং এর মধ্যে ছিল না। সে কিন্তু ফাইটকে একটু অ্যাভয়েড করেছে।
আর ম্যাচের শুরুতেই কিন্তু ডমিনিক মিস্টিরিও রিং সাইড থেকে স্টিল চেয়ার নিয়ে আসে এবং সেটা রুসেফের হাতে দিয়ে রেফারিকে বলে যে দেখো রুসেফ কিন্তু চেয়ার নিয়ে এসেছে, সে কিন্তু এটা দিয়ে আমাকে মারবে বা মেরেছে, তুমি ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ করে দাও। তবে রেফারি কিন্তু ম্যাচটা শেষ করে না, যেহেতু এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ, এই ম্যাচের মধ্যে কিন্তু সবকিছুই হতে পারে, এটা কিন্তু একটা নো ডিসকোয়ালিফিকেশন টাইপেরই একটা ম্যাচ। তো এই ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিও যে চালাকি করতে চেয়েছিল সেটা কিন্তু মোটেও কাজে দেয় না। আর এই যে স্টিল চেয়ার নিয়ে এসে রুসেফকে দেয়, রুসেফ কিন্তু সেই স্টিল চেয়ার দিয়েই ডমিনিক মিস্টিরিওকে মারে। তো ম্যাচের শুরুতেই কিন্তু আমরা একটা ফানি সিকোয়েন্স দেখতে পেয়েছি, যেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা সাথে সাথেই পেন্টাকে ফাইট ব্যাক করতে দেখতে পাই। পেন্টা কিন্তু মেক্সিকান ডেস্ট্রয়ার হিট করে রুসেফকে, তো যেটাও কিন্তু বেশ ভালো ছিল। এরপরে রুসেফও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, সে কিন্তু মাস্কা কিকের জন্য যায়, তবে সেটার কাউন্টার করে পেন্টা কিন্তু পেন্টা ড্রাইভার লাগিয়ে দেয় রুসেফকে। এটাও কিন্তু বেশ আনবিলিভেবল একটা মোমেন্ট ছিল যে পেন্টার মতো একজন সুপারস্টার রুসেফের মতো একজন সুপারস্টারকে উঠিয়ে তাকে পেন্টা ড্রাইভার হিট করেছে। তো এই মোমেন্টটা কিন্তু আমি এনজয় করেছি, আর পেন্টার ম্যাচ হলে আমি কিন্তু এনজয় করি, বিশেষ করে তার ফিনিশার গুলো দেখার জন্য। এরপর আমরা রুসেফকে ফাইট ব্যাক করতে দেখতে পাই, রুসেফ কিন্তু মাস্কা কিক হিট করে পেন্টাকে, এরপরে সে কিন্তু পেন্টাকে অ্যাকুলিট লক করে। তবে সেই সময় ডমিনিক মিস্টিরিও কিন্তু রিং সাইডে ছিল এবং সে কিন্তু রিং সাইড থেকে বেল বাজিয়ে দেয়, মানে মনে হচ্ছিল যে ম্যাচটা কিন্তু শেষ হয়ে গেছে। তবে পেন্টা কিন্তু ট্যাপ আউট করেনি, তবে রুসেফ কিন্তু সেলিব্রেট করতেছিল, রুসেফ মনে করেছে আমি নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। তবে পরে আমরা কিন্তু দেখতে পাই যে এই যে বেলটা বেজেছে এটা কিন্তু ডমিনিক মিস্টিরিও বাজিয়েছে। আর তাছাড়া পেন্টা কিন্তু যেহেতু ট্যাপ আউট করেনি, তো ম্যাচটা কিন্তু শেষ হয়নি। এরপরে ডমিনিক মিস্টিরিও রিং সাইডে চলে আসে, আর রিং এর মধ্যে যেহেতু হ্যামারটা ছিল সে কিন্তু সেটা দিয়েই মারতে যায়, তবে সেটা কিন্তু পেন্টা নিয়ে নেয় এবং পেন্টা কিন্তু সেটা দিয়ে ডমিনিক মিস্টিরিওকে মারতে যায়। তবে ততক্ষণে রুসেফ কিন্তু রিকভার করে সে রিং এর মধ্যে চলে আসে, ডমিনিক মিস্টিরিও সরে যায় এবং সেই যে হ্যামারটা দিয়ে হিট করে পেন্টা সেটা গিয়ে কিন্তু রুসেফকে লাগে। এরপরে সে পেন্টাকে সরিয়ে দিয়ে রুসেফকে পিন করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো ডমিনিক মিস্টিরিও কিন্তু কারো সাহায্য ছাড়াই সে কিন্তু তার চালাকি বা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সাকসেসফুলি তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তো এটা কিন্তু আসলে এনজয়েবল একটা ম্যাচ ছিল, যারা এই ম্যাচটা লাইভ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। তো এই ম্যাচটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেখতে পাই, যেটা ছিল জন সিনার লাস্ট অপোনেন্ট বের করার জন্য। কিছুদিন আগে কিন্তু আপডেট এসেছিল, আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জন সিনার লাস্ট অপোনেন্ট বের করার জন্য একটা টুর্নামেন্ট হতে পারে মানডে নাইট শোতে। তো সেটাই কিন্তু আজকে অ্যানাউন্স হয়, আর এটা কিন্তু জন সিনা নিজেই অ্যানাউন্স করেছে। জন সিনা কিন্তু নিজেই বলেছে যে এই টুর্নামেন্টটা কবে হবে, কিভাবে উইনার বের করা হবে, সমস্ত বিষয় কিন্তু জন সিনা নিজেই বলেছে। সে কিন্তু রিং এর মধ্যে আসেনি, সে ব্যাক স্টেজে ছিল, মানে জন সিনার একটা ভিডিও প্যাকেজ দেখানো হয় যেখানে জন সিনা কিন্তু সেই টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত বলেছে। তো আমরা 10 তারিখের মানডে নাইট শোতে কিন্তু ফাইনালি সেই টুর্নামেন্ট দেখতে পাবো। টুর্নামেন্টে যে জিতবে সেই কিন্তু হবে জন সিনা লাস্ট অপোনেন্ট। তো এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হয়েছে। এরপর আমরা মেইন ইভেন্টে জে উসো এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরুটা কিন্তু ক্লাসিক্যাল ভাবে হয়েছে, কখনো জে উসো কখনো সিএম পাঙ্ক একে অপরের উপরে ডমিনেট করে, মানে ব্যাক টু ব্যাক ফাইট কিন্তু আমরা জে উসো এবং সিএম পাঙ্কের মধ্যে দেখতে পাই। এই ম্যাচের মধ্যে আমরা প্রথম সিএম পাঙ্কের কাছ থেকে একটা নেট ব্রেকার দেখতে পাই, জে উসোর কাছ থেকে আমরা সামওয়ান ড্রপ দেখতে পাই, এরপরে সিএম পাঙ্ক আবারও নেট ব্রেকার হিট করে। এরপরে আমরা প্রথম এই ম্যাচের মধ্যে সিএম পাঙ্কের কাছ থেকে জিটিএস দেখতে পাই, তবে সে কিন্তু পিন করতে পারে না জে উসোকে, কারণ সিএম পাঙ্ক যখনই জে উসোকে জিটিএস হিট করে তখন জে উসো কিন্তু রিং থেকে নেমে যায়। তো এখানে সিএম পাঙ্ক কিন্তু পিন করতে পারে না জে উসোকে। নর্মালি এই কাজগুলা কিন্তু একজন হিল সুপারস্টার করে থাকে, আর এমনটা কিন্তু এই ম্যাচে আমরা আরো একবার দেখতে পেয়েছি ম্যাচের শুরুতেই। এরপরে জে উসো রিং এর মধ্যে আসলে আমরা জে উসো এবং সিএম পাঙ্কের মধ্যে আবারও ফাইটিং দেখতে পাই। সিএম পাঙ্ক জে উসোর উপরে ডমিনেট করে এবং সে কিন্তু দ্বিতীয়বারের মতো জিটিএস হিট করার জন্য যায়, তবে জে উসো কিন্তু সেটার কাউন্টার করে। জে উসো একটা সুপার কিক হিট করে, এরপর একটা স্পিয়ার হিট করে, এরপর একটা স্প্ল্যাশ হিট করে। তো এমন ভাবে এটা দেখানো হয়েছে মনে হচ্ছিল যে জে উসো হয়তোবা নতুন চ্যাম্পিয়ন হবে, সে হয়তোবা সিএম পাঙ্ককে হারিয়ে দিবে, তবে না, সিএম পাঙ্ক কিন্তু কিক আউট করে এত
ইজিলি কিন্তু সিএম পাঙ্ককে হারানো যাবে না। এরপর আমরা সিএম পাঙ্কের কাছ থেকে সুপ্লেক্স দেখতে পাই, তবে এই সুপ্লেক্সটা হিট করার পরে দুজনের কাছ থেকে যেমনটা আউটপুট এসেছে মনে হচ্ছিল যে জেউসের থেকে সিএম পাঙ্কেই বেশি লেগেছে এই সুপ্লেক্সটা, যদিও এই সুপ্লেক্স সিএম পাঙ্কই জেউসকে হিট করে। এরপরে দুজনের মধ্যে আবারও ফাইটিং কন্টিনিউ হয়। সিএম পাঙ্ক মার খায়, জেউসও ডমিনেট করে। সিএম পাঙ্ক রিং সাইডে আসে, আর রিং সাইডে আসার পরে জেউসও কিন্তু রোমান রেঞ্জের মতো করে একটা স্পিয়ার হিট করে সিএম পাঙ্কে ব্রেকেটের সঙ্গে, ব্রেকেটটাও কিন্তু ভেঙে যায়। নর্মালি এমন স্পিয়ার কিন্তু আমরা রোমান রেঞ্জের কাছ থেকে দেখতে পাই, তো বলা যায় যে এখানে ছোট্ট করে রোমান রেঞ্জকেও মেনশন করা হয়েছে। জেউসও কিন্তু রোমান রেঞ্জের মতো করে একটা স্পিয়ার সিএম পাঙ্কে হিট করে এই ম্যাচের মধ্যে, তো যেটাও কিন্তু বেশ ভালো ছিল যে জেউসের স্পিয়ারে এতটা পাওয়ার চলে এসেছে, এটা কিন্তু বিশ্বাসই করা যাচ্ছিল না, তবে বিশ্বাস করতে হয়েছে যেহেতু এটা আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। এরপর আমরা সিএম পাঙ্কের কাছ থেকে আবারও জিটিএস দেখতে পাই। সে দ্বিতীয়বারের জন্য জিটিএস হিট করার জন্য যায়, তবে সেটা কাউন্টার করে দেয় জেউসো, এবং এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা জেউসোর কাছ থেকে জিটিএস দেখতে পাই, আর সিএম পাঙ্কও কিন্তু এরপর একটা স্পিয়ার হিট করে জেউসোকে। এরপর অবশ্য দুজনের কাছ থেকে আমরা স্লিপার হোল্ড দেখতে পাই, জেউসো এবং সিএম পাঙ্ক দুজনের কাছ থেকেই। তবে এই ম্যাচের শেষে গিয়ে ফাইনালি সিএম পাঙ্ক জেউসোকে একটা জিটিএস হিট করে, জেউসোকে পিন করে এবং সে হয় নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো যেমনটা আমরা আশা করেছিলাম যে সিএম পাঙ্ক নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, তো সিএম পাঙ্ককেই কিন্তু নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন করা হয়েছে। তবে এই ম্যাচের এন্ডিংটাও কিন্তু নর্মাল রাখা হয়েছে, তেমন আহামরি কিন্তু এই ম্যাচের এন্ডিং এ ছিল না। বলা হচ্ছিল যে এই ম্যাচের এন্ডিং এ ভিজন আসবে, জিমি উসো আসবে, রোমান রেঞ্জ আসবে, তবে না, এই ম্যাচের এন্ডিংটাও কিন্তু নর্মাল হয়েছে। তবে ওভারঅল এই ম্যাচের রেজাল্টটা কিন্তু বেশ স্যাটিসফাইং ছিল, মানে সিএম পাঙ্ক নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, ওভারঅল আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।